ডিভিলিয়ার্স নাকি শাহিদ আফ্রিদি? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি বীরেন্দ্র সেহবাগ? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি অ্যাডাম গিলক্রিস্ট? ডিভিলিয়ার্স। আমাকে ফার্স্ট সোহান ভাই জানাইছে, তারপর সিলেক্টর ওখানে ছিলেন আমাদের রাজ ভাই, উনি জানাইছে। লিটন ভাই একদম আমাকে একদম ক্লিয়ার করে দিছে সব কিছু, একদম ক্লিয়ার প্ল্যান দিয়ে দিছে যে তুই মানে ওপেন থাকা অলওয়েজ, যে কোনো মানে আমি যেহেতু পারি অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব ইনশাল্লাহ, এবারই সম্ভব। ইনশাল্লাহ। টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা, তবে সাইফ হাসান এখন পুরোদস্ত টি-20 ব্যাটার, খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। কথা বলবো তার সঙ্গে। সাইফ হাসান শুরুটা করেছিলেন টেস্ট দিয়ে, এখন টি-20তে একেবারে ভরসার নাম, সহ অধিনায়কও হয়েছেন দলের। জার্নিটা কেমন, ট্রান্সফরমেশনটা? ওরকম আলাদা কিছু না, এতদিন যেভাবে সবসময় যেভাবে প্রসেসে মেনটেন করার চেষ্টা করছি ওভাবেই, কখনো আউটকাম নিয়ে চিন্তা করি নাই, বাট অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি ছিল প্রসেসটা মেনটেন করা। তারপরেও যেটা হয় আমরা দেখি যে মানে কোনো এক ফরম্যাটে যদি কেউ খেলে তখন অন্য ফরম্যাটে শিফটিংটা, 3 ফরম্যাট একসাথে খেলাটা, এটা একেবারে মানে খুবই কঠিন। বিশ্বজুড়ে যদি আমরা দেখি খুব 3 ফরম্যাট খেলে এরকম ক্রিকেটার খুবই কম। বাট আপনার এই জার্নিটা আসলে কীরকম ছিল, মানে সহজ ছিল কিনা আসলে? সহজ বলতে যেটা বলছি আমি, যে অলওয়েজ প্রসেসটা মেনটেন করার চেষ্টা করছি। আমি যেভাবে অলওয়েজ আমি ট্রেনিং করি, মেন্টালি ফিজিক্যালি সব কিছু এগুলা মেনটেন করার চেষ্টা করছি, কখনো আউটকাম নিয়ে কখনো চিন্তা করি নাই। যখন ভালো গেছে তখন এটাকে মানে অ্যানালাইসিস করছি যে কীভাবে আরও ভালো করা যায়, যখন খারাপ গেছে ওটাও অ্যানালাইসিস করার চেষ্টা করছি কীভাবে আরও ভালো করা যায়। সো এটা এরকম স্পেসিফিক আলাদা কিছু না, বাট চেষ্টা করছি অলওয়েজ নিজের ট্রেনিংটা, নিজের এগুলো সব ধরে রাখার। এই ট্রেনিংটা যখন ঠিক করার কাজটা করছিলেন ওই সময় স্পেসিফিক কেউ হেল্প করেছে কিনা? না, অবশ্যই বিসিবির প্রোগ্রামে যখন ছিলাম ওখানে তো সবসময় বাবুল স্যার ছিলেন, উনি তো আন্ডার-19 থেকেই আমার সাথে সবসময় হেল্প করছে। তারপর ডোমেস্টিক ক্রিকেটে যে টিমে খেলছি লিস্টেতে সোহেল স্যার ছিলেন, সবসময় হেল্প করছেন, 19-এ থাকতেও ছিলেন। তারপরে অফ সিজনে থাকতে মাস্কোতে আমি সালাউদ্দিন স্যারের সাথে ছিলাম, ওখানে অনেক দিন স্যার আমার সাথে কাজ করছেন, অনেক হেল্প করছেন, স্টিল নাও হেল্প করছেন। তো সবার হেল্পই ছিল, আর নিজেরটাও নিজের বোঝা উচিত, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অল ওভার একটা ভালো কম্বিনেশন ছিল। এই সেলফ রিয়েলাইজেশনের কথাটা আপনি বলছিলেন, এটা সবসময় ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে দাঁড়ায়। আপনার টি-20তে অন্তর্ভুক্তিটা জাতীয় দলে, এটা অনেকের কাছেই সারপ্রাইজ প্যাকেজ হিসেবে এসেছিল। আপনার জন্য এটা কি সারপ্রাইজ ছিল? সারপ্রাইজ বলতে না, বাট আমি যেটা বলবো লাস্ট 2-3 বছর আমি কন্টিনিউয়াস সুযোগ পাইছি টি-20তে, যেটা আমার জন্য অনেক হেল্প করছে। বিপিএল, তারপর গ্লোবাল সুপার লিগ 2বার রংপুর হয়ে খেলা, তারপর বিসিবির যে টুর্নামেন্ট হয়েছে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টুর্নামেন্ট, তো এনসিএল টুর্নামেন্ট, অনেকগুলা টি-20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাইছি, যেটা আমার জন্য অনেক হেল্প করছে নিজেকে এক্সপোজ করা। সো আমার মনে হয় এই টুর্নামেন্টগুলো খেলাতে অনেক বেশি ভালো হয়েছে আমাদের জন্য। আপনাকে যখন জাতীয় দলের সুযোগ দেওয়া হলো, প্রথম কলটা কার কাছ থেকে পেয়েছিলেন? তখন আমি অস্ট্রেলিয়া ছিলাম, টপ এন্ড খেলছিলাম। সো আমাকে ফার্স্ট সোহান ভাই জানাইছে, তারপর সিলেক্টর ওখানে ছিলেন আমাদের রাজ ভাই, উনি জানাইছে। অধিনায়কের সঙ্গে কথা হয়েছিল কিনা সেই সময়? লিটন ভাইয়ের সাথে যখন আমি আসছি বাংলাদেশে, তারপর ফার্স্ট কথা হয়েছে। তার কি বার্তাটা ছিল যে এখনকার আমরা বাংলাদেশ দল যদি দেখি, তানজিদ হাসান তামিম, আপনি, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, লিটন দাস নিজে বলেছেন যে আমার আপনাদের সাথে তার তাল মেলাতে কষ্ট হচ্ছে ছক্কা হাঁকানোর ব্যাপারে, ওরকম ফ্রি লাইসেন্স কোনো ছিল কিনা ক্যাপ্টেনের থেকে? অবশ্যই আমি যখন টিমে আসি লিটন ভাই একদম আমাকে একদম ক্লিয়ার করে দিছে সব কিছু, একদম ক্লিয়ার প্ল্যান দিয়ে দিছে যে তুই মানে ওপেন থাকা অলওয়েজ, যে কোনো মানে আমি যেহেতু পারি, আমি 3-এ খেলছি, 4-এ খেলছি, ওপেন করছি। সো যে জিনিসটা আমি পারি এটাই খেলার, আর অলওয়েজ ক্লিয়ার থাকা। উনি সবসময় ম্যাচের আগে আমাকে একদম ক্লিয়ার প্ল্যান দিয়ে দেয় যে আজকে তুই ওপেন করবি বা আজকে তুই 4-এ খেলবি। সো অলওয়েজ রেডি থাকি, আর খুবই ইন্সপায়ারিং, অলওয়েজ মোটিভেট করে। সো হোপফুলি ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। নিজেই বলছিলেন যে কখন ওপেন করবেন, কখন 4-এ নামবেন, এই ব্যাপারটা দল থেকে আগে থেকেই আপনাদের ক্লিয়ার মেসেজটা দেওয়া হয়। এই কোপ আপ করাটা একটু কঠিন কিনা আপনার জন্য বা পারভেজ হোসেন ইমনের জন্য যদি বলি? আমার মনে হয় আমরা যেহেতু টিমের জন্য খেলতেছি, বাংলাদেশের জন্য খেলতেছি, এখানে আসলে নিজের কি ভালো লাগা বা এটা আসলে ম্যাটার করে না। আমি যদি পারি ওপেন 3-4 খেলা, ইমন যদি পারে তো আসলে এটা তো কোনো সমস্যা নেই। আমরা তো টিমের জন্য খেলতেছি, বাংলাদেশের জন্য খেলতেছি। জিনিসটা হচ্ছে আমি টিমের জন্য কি ইম্প্যাক্ট রাখতে পারতেছি কি না, এটা বেশি ইম্পর্ট্যান্ট।
আপনি অনূর্ধ্ব-19 দলে বাংলাদেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন, এখন বাংলাদেশ টি-20 দলের সহ-অধিনায়ক। নেতৃত্বটা কি আপনার কাছে সহজাত কিনা? সহজ বলবো না, অবশ্যই এটা একটা প্রেশার থাকেই, বাট চেষ্টা করি এনজয় করার। যেহেতু প্রেশারটা এখন ওইভাবে নিজের মধ্যে আনতে চাই না, সবসময় চেষ্টা করি এনজয় করার। আপনি এশিয়া কাপে ভালো খেলেছেন, বিশেষ করে আপনার ইন্ডিভিজুয়াল ইনিংসগুলো ছিল যে একটা সময় মনে হচ্ছিল যে আমাদের আসলে ফাইনাল খেলাটা মানে আমরা ডিজার্ভ করতাম, আপনারা যেভাবে খেলেছেন আসলে। না, অবশ্যই আমি পার্সোনালি মনে করি আমরা ইন্ডিয়াকেও হারাতে পারতাম। পাকিস্তানের সাথে আরও বেশি সহজ ছিল, বাট ইন্ডিয়ার সাথেও আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল। সো এগুলা ছোট ছোট জিনিস আমরা মানে হাতে ছিল আমাদের, আমরা ভালো ক্রিকেট খেলছি, হয়তো বা রেজাল্ট স্পিক করে না, বাট আমার মনে হয় আমরা খুব ভালো ক্রিকেট খেলছি ওখানে। যদি কিছু জায়গায় আমরা আর একটু ইমপ্রুভ করতে পারি, তখন দেখা যাবে আমরা এইসব বড় টুর্নামেন্ট আমরা ফাইনাল খেলতেছি বা চ্যাম্পিয়ন হতে পারতেছি। বড় টুর্নামেন্টের কথা বলছেন, ফেব্রুয়ারিতেই টি-20 বিশ্বকাপ, এবং আশা করা যাচ্ছে যে আপনি দলে থাকবেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের সুযোগটা কেমন দেখছেন? না, ওইরকম এখন থেকে ওইরকম মানে ওরকম প্ল্যান করার কিছু নেই, বাট আমরা তো জানি গ্রুপকে মানে কি কোন কোন টিম আছে, তো চেষ্টা থাকবে মানে সবাই যদি আমরা যদি অ্যানালাইজ করি যার যার জায়গা থেকে, তারপর তো আমরা যখন টিম একসাথে যাব ওখানে তখন আলাদা প্ল্যান করা হবে। বাট গিভেন ডেতে আমরা যে সিচুয়েশান আসবে ওই সিচুয়েশানটা কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারতেছি ওটা বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের মানে ক্রিকেট প্রেমী দর্শকের সংখ্যা অসংখ্য, এবং তাদের একটা আক্ষেপ এখন পর্যন্ত সিনিয়র দল কোনো ট্রফি এনে দিতে পারেনি। সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, ইনশাল্লাহ, এবারই সম্ভব। ইনশাল্লাহ। যেটা বলছিলাম যে আপনার একটা সারপ্রাইজ প্যাকেজ ছিল যে বাংলাদেশের কেউ এরকম হার্ড হিটিং করতে পারে না, কিন্তু এখন আপনাদেরকে দেখে মনে হচ্ছে সেটা সম্ভব। বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন, এটা রহস্য কি আসলে? আমার মনে হয় ট্রেনিং করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সবাই এখন মানে খুব স্পেসিফিক, খুব পারপাসফুল ট্রেনিং করে, স্পেশালি ব্যাটিং প্লাস আপনার ফিটনেস ওয়াইজ। তো এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এখন সবাই পারপাসফুল কাজ করতেছে। গ্রোয়িং আপ আপনার কোনো এরকম যারা পাওয়ার হিটিং করে তার কোনো আইডল ছিল কিনা আসলে? ওরকম স্পেসিফিক কিছু না, যে যখন ভালো করতো ওগুলাই দেখার চেষ্টা করতাম যে কেন ভালো করতেছে, জাস্ট ওগুলো নেওয়ার চেষ্টা করি। একটা র্যাপিড ফায়ার করি যে মানে আপনার বিদেশি ক্রিকেটারদের মধ্যে যারা পাওয়ার হিটিং করে আসলে, আপনি যেহেতু বড় বড় ছক্কা হাঁকাতে পারেন, আমি ওই নামগুলোই বলবো আসলে। এবি ডিভিলিয়ার্স নাকি আন্দ্রে রাসেল? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি ইউভেস সিং? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি শাহিদ আফ্রিদি? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি বীরেন্দ্র সেহবাগ? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি অ্যাডাম গিলক্রিস্ট? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি গ্লেন ম্যাক্সওয়েল? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি জস বাটলার? ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্স নাকি রোহিত শর্মা? রোহিত শর্মা। রোহিত শর্মা নাকি ক্রিস গেল? রোহিত শর্মা। রোহিত শর্মা নাকি সাইফ হাসান? দুটাই। থ্যাংক ইউ সো মাচ।